সুপ্রিয় সুধী, আমন্ত্রণ আজ বেলায়। কথা ছিল প্যারাডক্সিক্যাল স্বৈরাচার পর্বে কথা বলবো মাহফুজ আলমের দায় এবং দরদের সম্পর্ক নিয়ে। এই দায় এবং দরদের সম্পর্ক নিয়ে কথা বলতে যেয়ে যেটি বেরিয়ে এসেছে সেটি হচ্ছে পালনবাদ। এই পালনবাদ কি, কেন এবং কিভাবে এলো? সে প্রসঙ্গে আজ বিস্তারিত আলোচনা। এই আলোচনার সঙ্গে থাকবেন এবং আপনারা যদি মনে করেন এই ইনফরমেশন গুলো সবার মাঝে ছড়িয়ে দেয়া দরকার, তাহলে এপিসোড গুলো শেয়ার করবেন। তাহলে এবার চলুন মাহফুজ আলমের দায় এবং দরদের সম্পর্ক বিশ্লেষণ করবার আগে যে বিষয়টি নিয়ে কথা বলা দরকার সেটি হচ্ছে পালনবাদ এবং তারা এই পালনবাদকে কেন ইন্ট্রোডিউস করাতে চাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা। দেশ চালাতে দর্শন লাগে এবং মতবাদ লাগে। আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরানোর পরে তা পুরোপুরি শূন্য। প্ল্যান মেটিকুলাস ক্ষমতা দখলকারীরা সেই শূন্যতা পূরণ করতেই খুঁজে এনেছে সুবহানি, হাশেম এবং ভাসানীদের পালনবাদ বা রবুবিয়াত। এখন আসুন জেনে নেই এই পালনবাদ কি। একটি রাজনৈতিক এবং তাত্ত্বিক ধারণা যা মূলত মাওলানা ভাসানীর নেতৃত্বে গড়ে উঠেছিল, যা ৬০-৭০-এর দশকে বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনৈতিক এবং সামাজিক আন্দোলনের সঙ্গে সম্পর্কিত। এটি একদিকে ইসলামিক মূল্যবোধের সাথে সংশ্লিষ্ট, অপরদিকে সমাজতান্ত্রিক চিন্তার সঙ্গে সংলাপ তৈরি করে। পালনবাদের মূল উদ্দেশ্য ছিল শোষিত এবং বঞ্চিত জনগোষ্ঠীর জন্য একটি মুক্তিকামী সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা। পালনবাদকে কেউ কেউ ইসলামিক সমাজতন্ত্র বলে উল্লেখ করেছেন, কারণ এর মধ্যে রয়েছে ধর্মীয় মূল্যবোধ ও সমাজতন্ত্রের আদর্শ উভয়েরই প্রভাব। তবে এই দুটির মধ্যে কিছু মৌলিক পার্থক্য রয়েছে। যেমন, প্রথমত, পালনবাদে ধর্মীয় মূল্যবোধের গভীর উপস্থিতি রয়েছে, যেখানে সমাজতন্ত্র ধর্মকে সাধারণত উপেক্ষা করে এবং তা থেকে দূরে থাকে। দ্বিতীয়ত, সমাজতন্ত্র একটি নির্দিষ্ট রাজনৈতিক তত্ত্ব এবং কাঠামোর উপর ভিত্তি করে কাজ করে। কিন্তু পালনবাদ ছিল বেশি আধ্যাত্মিক এবং জীবন ঘনিষ্ঠ। পালনবাদের তাত্ত্বিকতার গভীরতা কতটুকু? মাওলানা আজাদ সুবহানি পালনবাদের বৈজ্ঞানিক এবং সামাজিক দিকগুলো নিয়ে চিন্তা করেছিলেন এবং আবুল হাশিম পালনবাদের তত্ত্বকে আরো সুসংহত করবার চেষ্টা করেছিলেন এবং এটিকে টোটালিটারিয়ান তত্ত্বগুলোর বিকল্প হিসেবে উপস্থাপন করেছিলেন। যদি পালনবাদ সে সময় বিকশিত হতো, তবে পালনবাদের অন্তত ৩টি ধারা এখানে অব্যাহত থাকতো। একটি হচ্ছে এক্সপেরিমেন্টাল ধারা, দ্বিতীয়টি হচ্ছে লিবারেল বা উচ্চ শিক্ষিতদের জন্য আবুল হাশিমের তত্ত্ব এবং থার্ড বিষয়টি হচ্ছে সাবঅল্টার্নদের জন্য মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর তত্ত্ব। বাংলাদেশের প্রেক্ষাপটে পালনবাদ কতটুকু প্রাসঙ্গিক? পালনবাদ একটি ধর্মীয় ও রাজনৈতিক ধারণা, যা পালনকর্তা সর্বাত্মক কর্তৃত্ব এবং শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করে এবং গুরুত্ব আরোপ করে। এখন আসুন বাংলাদেশের প্রেক্ষাপটে পালনবাদ কতটা প্রাসঙ্গিক। বাংলাদেশের প্রেক্ষাপটে এই মতবাদটি কার্যকর না হওয়ার কয়েকটি কারণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি কারণ তুলে ধরছি। যেমন, প্রথমত, সমাজে অপ্রাসঙ্গিক। ধর্মনিরপেক্ষ সমাজে পালনবাদ অকার্যকর, কারণ এসব সমাজে আধ্যাত্মিক ব্যাখ্যার চেয়ে বৈজ্ঞানিক ও বস্তুগত ব্যাখ্যাকে অধিকতর গুরুত্ব দেয়া হয়। দ্বিতীয় কারণটি হচ্ছে প্রকৃত সমস্যার উপেক্ষা। অনেক সময় এই ধারণা মানব সৃষ্ট সমস্যাগুলোর জন্য দায়িত্বশীল ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জবাবদিহি থেকে রেহাই দেয়। তৃতীয় কারণ, বৈজ্ঞানিক অগ্রগতির সঙ্গে সাংঘর্ষিক। আধুনিক বিজ্ঞান সৃষ্টির প্রাকৃতিক নিয়ম বা কার্যকারণ ব্যাখ্যা করতে পারে, যা পালনবাদের সঙ্গে
সাংঘর্ষিক হতে পারে। চতুর্থ কারণটি হচ্ছে বৈষম্য সৃষ্টি। পালনবাদ অনেক ক্ষেত্রে সমাজে দারিদ্র্য, বৈষম্য ও অন্যায়ের জন্য অকার্যকর বলে প্রমাণিত হয়। কারণ এটি প্রায়শই সৃষ্টিকর্তার ইচ্ছা বা পরীক্ষার অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়। এখানে একটি মজার বিষয় হচ্ছে বৈষম্য বিরোধীরা বৈষম্য সৃষ্টিকারী একটি মতবাদকে তুলে এনেছে এই ইনক্লুসিভ সোসাইটিতে। ভীষণ মজার বিষয়টি লক্ষ্য করবেন। বহুধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্য। বাংলাদেশ একটি বহুধর্মীয় ও সাংস্কৃতিক দেশ। এখানে ইসলাম ধর্ম প্রধান হলেও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ অন্যান্য ধর্মের অনুসারীরা রয়েছে। রবুবিয়াতের মতো একটি নির্দিষ্ট ধর্মীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা এই বৈচিত্র্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এবং ষষ্ঠ কারণটি হচ্ছে সংবিধান ও ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশের সংবিধান ধর্মনিরপেক্ষতার উপর ভিত্তি করে রচিত হয়েছে, যেখানে সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হয়েছে। রবুবিয়াতের মতো একটি ধর্মীয় শাসন ব্যবস্থা সংবিধানের এই মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক। রাজনৈতিক বাস্তবতা। বাংলাদেশের রাজনৈতিক কাঠামো গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দল ও মতের সহাবস্থান রয়েছে। পালনবাদের মতো শাসন ব্যবস্থা এই বহুমাত্রিক রাজনৈতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এখন আসুন অষ্টম কারণটি, তত্ত্বের সীমাবদ্ধতা। পালনবাদ একটি পূর্ণাঙ্গ তাত্ত্বিক কাঠামো তৈরি করতে পারেনি। এটি ধর্মীয়, আধ্যাত্মিক এবং সমাজতান্ত্রিক ধারণার একত্রিত মিশ্রণ হলেও বাস্তবায়নের উপযুক্ত রূপরেখা নেই। নবম কারণটি হচ্ছে নফসানিয়াত এবং রুহানিয়াত। নফসানিয়াত হচ্ছে লোভ ও আত্মকেন্দ্রিকতা এবং রুহানিয়াত হচ্ছে আধ্যাত্মিকতা। এর মধ্যে সমন্বয়ের উপর জোর দেওয়া হলেও আধুনিক অর্থনীতিতে এই ধরনের সমন্বয় প্রতিষ্ঠা করা অসম্ভব। এবং দশম কারণ, ব্যক্তি মালিকানার বিরোধিতা। পালনবাদে ব্যক্তি মালিকানার উচ্ছেদ বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত সাংঘর্ষিক, কারণ এদেশের অর্থনীতি প্রধানত কৃষি এবং ক্ষুদ্র ব্যবসা কেন্দ্রিক। অধিকাংশ মানুষ তাদের নিজস্ব সম্পদ বা ব্যবসার উপর নির্ভরশীল, যা তাদের জীবিকার মূল ভিত্তি। ব্যক্তি মালিকানা উচ্ছেদ করলে এই অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে। বর্তমান পুঁজিবাদী ও উদার অর্থনৈতিক কাঠামোতে ব্যক্তি মালিকানা গভীরভাবে প্রতিষ্ঠিত, যা থেকে সরে আসা বাস্তবসম্মত নয়। এবং সর্বশেষ কারণটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও অর্থনীতি। গ্লোবালাইজেশনের এই যুগে বাংলাদেশের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বৈচিত্র্যময়। রবুবিয়াতের মতো একটি শাসন ব্যবস্থা গ্রহণ করলে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক ও অর্থনৈতিক সহযোগিতার জটিলতা সৃষ্টি হবে। এখন আসুন জেনে নেই কেন এই পালনবাদ। বঙ্গবন্ধুকে দেশের রাজনীতি থেকে সরাতে হলে যে বিশাল শূন্যতা তৈরি হয় তা কাটাতেই প্ল্যান মেটিকুলাসের দ্বিতীয় ফেজে শেরেবাংলা একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, যোগীন্দ্রনাথ মণ্ডল, আবুল হাশিম এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে ব্যবহার করেছে তারা। কিন্তু সমস্যা হলো এই ৫ নেতার রাজনীতি ছিল বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি। সমাজতন্ত্রের জন্য সংগ্রাম, ফাংশনাল গণতন্ত্র প্রতিষ্ঠা এবং রাষ্ট্রের ধর্মনিরপেক্ষতা। সবচাইতে মজার বিষয় হলো এই রাজনীতি আওয়ামী লীগ করছে, করে আসছে এবং করে। তাহলে উপায়? উপায় হলো আবুল হাশিম এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানের পলিটিক্যাল থিওরি ছিল পালনবাদ, যেটি থিওরিটিক্যালি ডেভেলপড নয়। কিন্তু মুজিববাদের বিকল্প হিসেবে যখন কিছু একটা পাওয়া গেছে, এই মবের মুলুকের মবরা এখানে সেটি
প্রতিষ্ঠা করবে সেটি যে কোনো প্রকারেই হোক। প্রোক্লেমেশন অফ সেকেন্ড রিপাবলিক ঘোষণা করেই হোক আর জোর করে বাঙালিকে চাপিয়ে দিয়ে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমেই হোক। সবচাইতে মজার বিষয় হলো তারা সেই ঘোষণা থেকে বিড়ালের মতো সরে এসেছে এবং সেটি সরকারের কাঁধে দায় চাপিয়ে দিয়েছে। এখন দেখা যাক সরকার এটিকে কিভাবে প্রডিউস করেন। ৭২ এর সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে সেই পালনবাদ অর্থাৎ তথাকথিত আ আলী-রিয়াজকে ডেকে এনে যে নতুন সংবিধান রচনা করা হয়েছে এই পালনবাদের উপর ভিত্তি করে সেটিকে কিভাবে প্রডিউস করে। এবার একটু ফ্ল্যাশব্যাকে আসা যাক। উদাহরণটা অবশ্যই পাকিস্তানের। জামায়াতে ইসলামের প্রতিষ্ঠাতা নেতা মওদুদির নেতৃত্বে কাদিয়ানীদের কাফের ঘোষণা করে পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়েছিল। পাঞ্জাবে কাদিয়ানী বিরোধী দাঙ্গায় কতজন নিহত হয়েছিল? সংখ্যাটি অন্তত ২০০ থেকে ২০০০। এবার আসি মূল কনটেক্সটে। বড়লাট অর্থাৎ গভর্নর জেনারেল মালিক গোলাম মোহাম্মদ এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী ১৯৫৩ সালের ১৯ জুন পাঞ্জাবে এবং অন্যান্য স্থানে দাঙ্গার বিষয়টি খতিয়ে দেখতে ২ সদস্য বিশিষ্ট একটি অনুসন্ধান কমিটি গঠন করে। কমিটির প্রধান ছিলেন বিচারপতি এম মুনির, পাকিস্তানের প্রধান বিচারপতি এবং সদস্য ছিলেন এম আর কায়ানি, যিনি পশ্চিম পাকিস্তানের প্রধান বিচারপতি। কমিটি কাজ শুরু করে ১লা জুলাই। অনুসন্ধান শেষ হয় ১৯৫৪ সালের ২৩ ফেব্রুয়ারি এবং কমিটির প্রতিবেদন প্রকাশিত হয় ১০ এপ্রিল। অনুসন্ধান কমিটি সংশ্লিষ্ট প্রাসঙ্গিক অনেকের সাক্ষাৎকার নেন। ৪ জন উলামার কাছে কমিটির সদস্যদের একটি প্রশ্ন ছিল মুসলমানদের সংজ্ঞা কি? যাদেরকে প্রশ্ন করা হয়েছিল তারা হলেন জমিয়াতুল উলামায়ে পাকিস্তানের প্রেসিডেন্ট মাওলানা আবুল হাসনাত মোহাম্মদ আহমদ কাদরি, একই সংগঠনের পশ্চিম পাকিস্তানের প্রদেশের প্রেসিডেন্ট মাওলানা আহম্মদ আলী, জামায়াতে ইসলামের পাকিস্তানের আমির মাওলানা আবুল আলা মওদুদী, গাজী সিরাজউদ্দিন মনির, লাহোরের মুফতি মুহাম্মদ ইদ্রিস, হাফিজ কিফায়েত হোসাইন, জমিয়াতুল উলামায়ের পাকিস্তানের মাওলানা আব্দুল হামিদ বাদাউনি এবং দারুস সাহাবিয়ার শিয়ালকোটের মাওলানা মোহাম্মদ আলী কান্দালাব এবং মাওলানা আমিন আহসান ইসলাহি। তারা প্রত্যেকেই মুসলমানের সংজ্ঞা দিয়েছেন। কমিটি বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করে তাদের কারোর সঙ্গে কারোর সংজ্ঞার কোনো মিল নেই। কমিটির মন্তব্য হলো অন্তত ২ জন আলেম যদি একমত না হন তাহলে কমিটি কোনো মন্তব্য করবে না। এখন বলেন অখণ্ড পাকিস্তানের শীর্ষ মাওলানারাই মুসলমানের সংজ্ঞায় একমত হতে পারেন নাই। সেখানে পালনবাদের মতো একটি মতবাদ সামনে আনা হয়েছে যা থিওরিটিক্যালি ডেভেলপড নয়। এরপরেও এখন পর্যন্ত যা আছে সেটারও ৩ টা ধারা। বঙ্গোপসাগরের উত্তরের মানুষগুলো কোনটা ছেড়ে কোনটা নেবেন? খেয়াল করবেন। রাজনৈতিক দল নয়, সমিতি। মাওলানা ভাসানী যে সমাজ এবং রাষ্ট্রের স্বপ্ন দেখতেন তা পালনবাদ কিংবা সমাজতন্ত্র নানান নামে ব্যাখ্যা করা যায়। রাজনৈতিক নেতা হিসেবে মাওলানা ভাসানী সাধারণত তার কর্মী এবং সমর্থকদের মাঝে পালনবাদের গুরুত্ব তুলে ধরতেন। তিনি প্রায়ই ইসলামী সমাজতন্ত্র শব্দগুচ্ছ ব্যবহার করতেন। পীর হিসেবে তিনি তার মুরিদদের শিক্ষা দিতেন সুফিবাদের পাশাপাশি সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতে। পালনবাদ নিয়ে মাওলানা ভাসানী থিওরি আকারে কোনো বই লিখে যাননি। পালনবাদ সম্পর্কে তার চিন্তাভাবনা পাওয়া যায় তার ৩ টা ভাষণ থেকে। পালনবাদ কি এবং কেন? ১৯ জানুয়ারি ১৯৭০ চাবুক মাওলানা ভাসানী সংখ্যা। রবুবিয়াতের ভূমিকা প্রকাশ সন্তোষ মে ১৯৭৪ এবং শেষ অভিভাষণ খোদাই খিদমতগার সন্তোষ ১৩ নভেম্বর ১৯৭৬। বিংশ শতাব্দীর ব্রিটিশ ভারতের এই অন্যতম তৃণমূল রাজনীতিবিদ এবং গণ আন্দোলনের নায়ক মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক টাইমলাইন ভালো করে খেয়াল করে দেখুন। তিনি স্বরাজ্য পার্টি, পূর্ব পাকিস্তান কৃষক পার্টি এবং মুসলিম লীগের রাজনীতি করেছেন। পূর্ব পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগ, বাংলাদেশ আওয়ামী লীগ এবং ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ
প্রতিষ্ঠাতা ছিলেন। যিনি পাকিস্তান সৃষ্টি এবং বাংলাদেশের মহান স্বাধীনতা আন্দোলনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। রাজনৈতিক জীবনের বেশিরভাগ সময় তিনি মাওপন্থী, কমিউনিস্ট তথা বাম ধারার রাজনীতির সাথে জড়িত ছিলেন। তার অনুসারীরা অনেকেই তাকে লাল মাওলানা নামে ডাকতেন। এখানে আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। স্বাধীন বাংলাদেশের মজলুম জননেতার করা সংগঠনের নাম কি? হুকুমতে রাব্বানিয়া সমিতি। হুকুমতে রাব্বানিয়া সমিতি ১৯৭৪ এর ৮ এপ্রিল গঠন করেন। নামটা খেয়াল করে দেখুন, সমিতি। পার্টি, দল বা লীগ জাতীয় কোনো শব্দ নেই। রাজনীতির মৌলানা এটা বুঝতেন, পালন বাদ দিয়ে আর যাই হোক, না রাষ্ট্র, না রাজনৈতিক দল কোনটাই গঠন করা সম্ভব না। বদরুদ্দীন ওমর। এবার আসুন, বদরুদ্দীন ওমর সেই পালনবাদ বুঝলেন না, মাহফুজ আলম তথাকথিত দপ্তরবিহীন উপদেষ্টা পালনবাদ বুঝে নিলেন। বদরুদ্দীন ওমর। বদরুদ্দীন ওমর সেই পালনবাদ বুঝলেন না, কিন্তু মাহফুজ আলম বুঝে নিলেন। পালনবাদের মূল আজাদ সুবহানের পরে আবুল হাশিম তাত্ত্বিকের ভূমিকা পালন করেছেন। এবার একটু তার সম্পর্কে বলি। তিনি পশ্চিমবঙ্গের বর্ধমানের অভিজাত জমিদার পরিবারের সন্তান। তার পিতা প্রখ্যাত ভারতীয় জাতীয় কংগ্রেস নেতা আবুল কাসেম। ১৯৪৬ সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের সাফল্য প্রধানত হাশিমের গতিশীল নেতৃত্বের কারণেই সম্ভব হয়েছিল। বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগের এই সাধারণ সম্পাদক হাশিম ছিলেন ১৯৪৭ সালের অবিভক্ত স্বাধীন বাংলা পরিকল্পনার অন্যতম রূপকার। ভারত বিভাগের পর আবুল হাশিম পশ্চিমবঙ্গের প্রাদেশিক আইনসভার বিরোধী দলের সংসদীয় নেতা নির্বাচিত হন। ১৯৫০ সালে তিনি পূর্ববঙ্গে চলে আসেন এবং ঢাকায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন। ভাষা আন্দোলনে তিনি অত্যন্ত সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সমসাময়িক রাজনৈতিক দলগুলোর মতাদর্শের সঙ্গে নিজেকে খাপ খাওয়াতে না পেরে খিলাফতে রাব্বানি পার্টি নামে একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন। যাদের পালনবাদ সম্পর্কে আগ্রহ আছে তারা তার রব্বানির দৃষ্টিতে আবুজর গিফারি সোসাইটির পক্ষে অধ্যাপক শাহেদ আলী ১৯৭০ সংকলিত নিবন্ধসমূহ পড়তে পারেন। এবার আসি কোর পয়েন্টে। তিনি বাংলাদেশের খ্যাতনামা বামপন্থী বুদ্ধিজীবী জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন ওমরের পিতা। পালনবাদের গুরুত্বপূর্ণ তাত্ত্বিকের সন্তান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, মার্কস এবং লেনিনবাদী নেতা বদরুদ্দীন ওমর। তিনি বুঝলেন না, বুঝে নিলেন মাহফুজ আলম। আমরা এই দেশে কি দেখে এসেছি? আমরা এই দেশে দেখেছি বঙ্গবন্ধুর মুজিববাদ কিংবা জিয়ার বাংলাদেশী জাতীয়তাবাদ। এর বর্তমান নেতৃত্ব কে দিচ্ছেন? কারা দিচ্ছেন? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে দর্শন, রাজনীতি এবং অর্থনীতি ৩ বিষয়ে অনার্স করে আসা বদরুদ্দীন ওমর। তিনি পালনবাদ বুঝলেন না। প্রাচ্যের অক্সফোর্ড থেকে আইন পড়ুয়া তথাকথিত দপ্তরবিহীন উপদেষ্টা মাস্টারমাইন্ড মাহফুজ আলম পালনবাদ বুঝে নিলেন। থিংক অ্যাবাউট ইট। আসলে এদের লক্ষ্য কি? গেল ১০০ দিনে নিশ্চয়ই ধরতে পেরেছেন বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় থাকা ব্যক্তি এবং গোষ্ঠী কতটা আন্তরিক এবং কতটা সৎ। কি তাদের লক্ষ্য? কি করতে চায় তারা? এদের লক্ষ্য যেন-তেনভাবে রাষ্ট্র ক্ষমতা কক্ষিগত করে রাখা। এর জন্য যতভাবে সম্ভব জাতিকে বিভ্রান্ত করা, কখনো বৈষম্য বিরোধী বলে, কখনো মেধার নামে, কখনো ধর্মের নামে, কখনো বা মতবাদের নামে।
এদের ইনক্লুসিভ সোসাইটি বলেন কিংবা পালনবাদ আমজনতার জন্য স্রেফ বয়ানে এবং পোস্টারি। গোঁজামিল দিয়ে অন্তঃশ্বাস শূন্য মাকাল ফল। এবার দেখেন আপনারা যা ভালো মনে করেন, যা বোঝেন। কথা হবে পরের এপিসোডে। সে পর্যন্ত বিলেত বাংলার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।